আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনে পার্ট বি, অর্থাৎ ট্যাক্সেশন থেকে ইনকাম ফ্রম আদার সোর্সেস। যে যদিও আমরা এই চ্যাপ্টারটা বা এই টপিকগুলো নিয়ে আগেও আলোচনা করেছি, তবুও এটা ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আমরা আবারও কিছু এর ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করবার আগে আমরা আরেকবার তার মার্কস ডিভিশনটা মনে করার চেষ্টা করি। এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে 4টে প্রশ্ন 1 নম্বরের এবং একটা প্রশ্ন 6 নম্বরের, অর্থাৎ এখান থেকে তোমাদের টোটাল 10 মার্কস আসবে। তাহলে চলো আমরা দেখে নিই কোন কোন ইনকামগুলো আমাদের ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে ট্যাক্সেবল হবে। সাধারণভাবে বলা হয়ে থাকে যে সমস্ত ইনকামগুলো ইনকামের বাকি 4টে হেডে আসে না, সেগুলো এখানে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে চলে আসে। কিন্তু তবুও সেকশন 56(2) আমাদের স্পেসিফাই করে দিয়েছে কিছু ইনকামকে, যেগুলো শুধুমাত্রই ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে। তাহলে চলো দেখে নিই সেগুলো কি কি। ডিভিডেন্ডস other than dividend received from domestic company and UTI, যে কোনো কোম্পানির লভ্যাংশ আমাদের ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে ট্যাক্সেবল। কিন্তু কোনো ইন্ডিয়ান কোম্পানি যদি হয়ে থাকে তাহলে তার ডিভিডেন্ড বা ইউটিআই এর রিলেটেড কোনো ডিভিডেন্ড যদি হয় সেটা কিন্তু আমাদের কাছে এক্সেম্পটেড হয়, এটা আমরা আগেও জেনেছি। Any winning from lotteries, crossword puzzles, races including horse races, card games and other games of any sort of from gambling or betting of any form of nature, মানে আমাদের লটারি, ক্রসওয়ার্ড পাজলস, হর্স রেস, কার্ড গেমস বা কোনো রকম বেটিং বা গ্যাম্বলিং থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে সেটাও কিন্তু আমাদের কাছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে ট্যাক্সেবল হবে। Any sum received as interest on securities if the income is not chargeable to tax under the head profits and gains from business and profession, মানে কোনো সিকিউরিটির থেকে যদি আমরা ইন্টারেস্ট পাই এবং সেটা যদি আমাদের প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এই হেডে ট্যাক্সেবল না হয় তাহলে সেটা আমাদের কাছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে ট্যাক্সেবল। তাহলে মনে করে দেখো কোন ক্ষেত্রে আমাদের সিকিউরিটিজের ইন্টারেস্টটা প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন হেডে ট্যাক্সেবল হয়। যদি আমি মনে করো সেই সিকিউরিটির ব্রোকার, তাহলে সেই সিকিউরিটির ট্রানজাকশানটাই আমার কাছে বিজনেস, তাই তার ইন্টারেস্ট তখন আমার কাছে কিন্তু প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন হেডে আসবে, তখন সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে কিন্তু আসবে না। Any sum received from letting out of plant, machinery or furniture belonging to the assessee on hire basis, if such income is not chargeable to tax under the head profits and gains from business or profession, মানে আমার মেশিনারি, প্ল্যান্ট বা কোনো ফার্নিচার যেটা আমি বা কাউকে ভাড়া দিচ্ছি তার থেকে আমার ইনকাম হচ্ছে, সেটা আমার ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে আসবে, প্রোভাইডেড সেই ভাড়া দেওয়াটা কিন্তু আমার বিজনেস নয়। যদি সেটা আমার বিজনেস হয় তাহলে কিন্তু সেটা প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এই হেডে যাবে। Any sum received by assessee from his employees as contribution to any provident or superannuation fund or any fund set up under the provisions of the Employees State Insurance Act 1948 or any other fund for the welfare of such employees, if such income are not chargeable to tax under the head profits and gains from business or profession, মানে কোনো এমপ্লয়ি যদি তার এমপ্লয়ারের থেকে বিভিন্ন ক্ষেত্রে সে টাকা পেয়ে থাকে, যেমন ভবিষ্যৎ নিধি, অবসর নিধি বা কর্মচারী রাজ্য বীমা আইন যা 1948 সালের আইন অনুযায়ী গঠিত রয়েছে, এরকম কোনো তহবিল বা কর্মচারীদের কল্যাণের উদ্দেশ্যে গঠিত কোনো তহবিলে কর্মচারীদের চাঁদা বাবদ কোনো প্রাপ্তি ঘটে থাকে এবং সেটা যদি কারবার বা পেশা থেকে মুনাফা বা লাভ খাতে ধার্য না হয়ে থাকে তবে কিন্তু সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডেই আসবে। Any sum of money excluding rupees 50,000 received
without any consideration by an individual or half from any person। মানে কোনো ব্যক্তি যদি বা কোনো হাফ মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, সে যদি কোনো কনসিডারেশন ছাড়া কোনো ব্যক্তির কাছ থেকে 50,000 টাকার বেশি কোনো মানি পেয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে। Any sum received under a Keyman insurance policy, including the sum allocated by way of bonus of such policy, if it is not chargeable to tax under the head profits and gains from business or profession। বোনাস সহ কেম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে প্রাপ্ত অর্থ বাবদ আয় এবং যদি সেই আয় ব্যবসা বা পেশা থেকে বা মুনাফা ও লাভ খাত বা বেতন খাতে করযোগ্য না হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে করযোগ্য হবে। এবারে আমরা চলে যাব এমন কিছু কিছু ইনকামে যেগুলো কিন্তু আমাদের 56(2)তে স্পেসিফাই করা হয়নি, কিন্তু তবুও সেই সমস্ত ইনকামগুলো আমাদের কাছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডেই ট্যাক্সেবল হচ্ছে। তাহলে আমরা দেখে নেব সেই সমস্ত ইনকামগুলো। ফার্স্ট ওয়ান হচ্ছে ইনকাম ফ্রম সাবলেটিং। আমরা জানি বাড়ি ভাড়া থেকে কোনো আয় যদি হয় তাহলে সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই হেডে ট্যাক্সেবল হয়ে থাকে, কিন্তু যদি উপভাড়া থেকে আয় হয়ে থাকে তাহলে সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এ হেডে যায়। মনে করো এ বিকে বাড়ি ভাড়া দিয়েছে 5,000 টাকার, বি আবার সিকে বাড়ি ভাড়া দিয়েছে 2,000 টাকার, তাহলে বি এর থেকে এ যে টাকাটা পাচ্ছে 5,000 টাকা, সেটা কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে যাবে, কারণ এ বাড়ি এবং এ হচ্ছে সেখানে অ্যাসেসি। কিন্তু বি সিকে বাড়ি ভাড়া দিয়েছে যেটা, সেই বাড়ি ভাড়া বাবদ বি যে টাকাটা পাবে সেটা কিন্তু তার কাছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, কারণ বাড়িটা বি এর নয়, সুতরাং বিকে এখানে অ্যাসেসি সেই হিসেবে বাড়ির ক্ষেত্রে বলা যাবে না। তাহলে এই যে এ বিকে ভাড়া দিয়েছে দ্যাট ইজ লেট আউট প্রপার্টি, এবং বি সিকে যেটা ভাড়া দিয়েছে সেটাকে আমরা বলে থাকি সাবলেটিং। নেক্সট হচ্ছে ডিরেক্টরস ফিজ। এক্সামিনার্স ফিজ রিসিভড বাই এ টিচার। এখানে দেখো টিচার যেটা পাচ্ছেন সেটা কিন্তু তার স্যালারি নয়, যদি সে রেমুনারেশন পেয়ে থাকে তখন সেখানে এমপ্লয়ি রিলেশনশিপ থাকবে, তাই জন্য রেমুনারেশন অফ এ টিচার কিন্তু স্যালারি, কিন্তু এটা উনি পাচ্ছেন অ্যাজ এক্সামিনার্স ফিজ, তাহলে এই ফিজটা তার স্যালারি নয়, তাই জন্য এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে যাবে। রেমুনারেশন অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের যারা রয়েছেন এমপিরা, তারা যে রেমুনারেশন পাবেন সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে ট্যাক্সেবল হবে, কিন্তু তারা যে ডেলি অ্যালাওয়েন্সেসগুলো পায় সেটা কিন্তু এক্সেম্পটেড। ফ্যামিলি পেনশন, এটাও কিন্তু আমরা আগে বলেছি, মনে আছে ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু রেস্ট্রিকশন ছিল। এখানে কর্মচারীর মৃত্যুর পর যে পারিবারিক ভাতা পাওয়া যায় সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে আসে, এবং তার একটা লিমিটেশনসও ছিল যেটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট, মানে আমরা ব্যাংকে যদি টাকা রাখি তার যে ইন্টারেস্ট পাবো সেটা আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে ট্যাক্সেবল হবে। ইনকাম ফ্রম রয়্যালটি ইফ নট চার্জেবল আন্ডার দ্য হেড প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনস, মানে আমরা রয়্যালটি বাবদ যে টাকাটা পাবো সেটা যদি প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস আর প্রফেশন এই হেডে না আসে তাহলে কিন্তু সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে যাবে। এবারে আমরা চলে যাব একটা ভীষণ ইম্পর্টেন্ট পোর্শনে, দ্যাট ইজ ট্যাক্স ট্রিটমেন্ট ফর উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজল, কার্ড গেম, হর্স রেস এটসেট্রা। এইটার সাথে ডিল করছে সেকশন 56(2)LB। দেখে নিই এইটায় আমাদের কি বলছে এই সেকশনটা। এনি উইনিং ফ্রম লটারিজ, ক্রসওয়ার্ড পাজলস, races including horse races, card games and other games of any sort or from gambling or betting of any form of nature is chargeable to tax under the head income from other sources with effect from the assessment year 2002 and 3। মানে আমাদের
উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজল, কার্ড গেম, হর্স রেস এই সমস্ত থেকে বা গ্যাম্বলিং বেটিং থেকে যা টাকা পাবো আমরা, সেটা কিন্তু আমাদের কাছে ট্যাক্সেবল। এবং সেটা কোন হেডে ট্যাক্সেবল? সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে ট্যাক্সেবল। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে টাকাটা আমরা কোন অ্যাসেসমেন্ট ইয়ারে প্রিভিয়াস ইয়ারে পেয়েছি। এখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার 2002-03 সময় থেকে এটা এফেক্টিভ, মানে প্রিভিয়াস ইয়ার 1-2, তার মানে তার আগে যদি আমরা এই রিলেটেড কোনো টাকা পেয়ে থাকি সেটা কিন্তু আমাদের কাছে ট্যাক্সেবল নয়। মানে প্রিভিয়াস ইয়ার 2001 টু অনওয়ার্ডস যদি আমরা এই সমস্ত পারপাসে কোনো টাকা পেয়ে থাকি সেটা কিন্তু আমাদের কাছে ফুললি ট্যাক্সেবল হবে। No deduction in respect of any expenditure or allowance in connection with such income shall be allowed while computing such income। মানে কোনো রকম ডিডাকশান এর পারপাসে আমাদের দেওয়া যাবে না। আমরা আগেই জেনেছিলাম যে আমরা যখন কোনো ইনকাম আমাদের যখন ইনকাম হয় তখন তার থেকে আমরা তার সেই পারপাসে যদি কোনো এক্সপেন্ডিচার করে থাকি সেটাকে ডিডাক্ট করি এবং যে নেট অ্যামাউন্ট হয় সেটাকে আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরি। কিন্তু এই যে ওপরের হেডসগুলো দেওয়া রয়েছে, মানে উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজল, কার্ড গেমস, হর্স রেসেস, এগুলো থেকে যদি কোনো ইনকাম হয় এবং সেই পারপাসে আমরা যদি কোনো খরচ করে থাকি তাহলে সেই খরচকে আমরা কিন্তু বাদ দিতে পারবো না। যে গ্রস অ্যামাউন্টটা হবে সেটাই কিন্তু আমাদের এক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে। The entire income of winning without any expenditure or allowances will be taxable. Deduction under section 80C to 80U will not be available from such income although such income is a part of total income। একটু 11-এর পড়া যদি মনে করো তাহলে দেখবে আমরা যখন টোটাল ইনকাম পেয়ে যেতাম সবকটা হেড যোগ করে, তখন তার থেকে কিন্তু আমরা একটা ডিডাকশান পেতাম, সেটা হচ্ছে 80C এর 80 ডিডাকশান, যেটা 80C থেকে 80U অবধি রয়েছে। কিন্তু এই যে ডিডাকশানগুলো রয়েছে সেটা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমাদের কার্যকর হবে না, যদিও এই সমস্ত লটারি, ক্রসওয়ার্ড পাজল, কার্ড গেমসের ইনকাম আমাদের টোটাল ইনকামের পার্ট। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদেরকে এই ইনকামটাকে সেপারেটলি দেখাতে হবে এবং এটাকে বাদ দিয়ে যে টোটাল ইনকাম হবে তার থেকে আমরা ডিডাকশানটা কিন্তু ক্লেম করতে পারবো। ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশান রুপিস 2 লাখ, 2 লাখ 50 or 5 লাখ ইজ নট অ্যাপ্লিকেবল। এখানে ম্যাক্সিমাম যে লিমিট রয়েছে ডিডাকশানের আমরা জানি 2 লাখ, 2.5 লাখ বা 5 লাখ যখন যেরকম হয়ে থাকে, কিন্তু সেটাও কিন্তু এখানে আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। লস ফ্রম এনি হেড অফ ইনকাম ক্যান নট বি সেট অফ এগেনস্ট সাচ প্রফিট। মানে আমাদের বাকি যে হেডগুলো রয়েছে সেই যে কোনো হেডের যদি কোনো লস হয়ে থাকে তাহলেও কিন্তু সেই লসটা এই হেডের প্রফিট দিয়ে আমরা সেট অফ করতে পারবো না। যদিও আমরা জানি ইন্টার হেড লস কিন্তু সেট অফ করা যায়, কিন্তু এটা তার এক্সেপশন। কেন বলো তো? কারণ এখানে আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত জিনিসগুলো পুরোটাই কিন্তু তাদের ক্যাজুয়াল ইনকাম বা আকস্মিক আয়ের অন্তর্ভুক্ত। এবং সবসময় এটা মনে রাখবে ক্যাজুয়াল ইনকামের ক্ষেত্রে গ্রস যে ইনকামটা হয় সেটাই আমাদের কাছে ট্যাক্সেবল হয়ে থাকে, কিন্তু তার থেকে কোনো রকম ডিডাকশান বা এক্সপেন্সেস পাওয়া যায় না। এমনকি তাদের ক্ষেত্রে যে ডিডাকশানের ম্যাক্সিমাম লিমিট সেটাও কিন্তু আমরা ক্লেম করতে পারি না। এবারে আমরা চলে যাব দুটো কনফিউজিং জায়গায়, যেখানে আমরা একটু অ্যানালিসিস করবার চেষ্টা করব উইনিং ফ্রম হর্স রেস আর ওয়িং অ্যান্ড মেনটেনিং অফ রেস হর্সেস। প্রথমে দেখো উইনিং ফ্রম হর্স রেস। ইনকাম বাই ওয়ে অফ উইনিং ফ্রম হর্স রেস শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যাজুয়াল ইনকাম। যেরকম আমরা বললাম আগের হেডসে যা যা ছিল তার মধ্যে মনে করে দেখো উইনিং ফ্রম হর্স রেসও ছিল। তাহলে এই যে উইনিং ফ্রম হর্স রেসের ইনকাম সেটা আমাদের পার্ট অফ ক্যাজুয়াল ইনকাম, কিন্তু ওয়িং অ্যান্ড মেনটেনিং অফ রেস হর্সের ইনকাম কিন্তু আমাদের ক্ষেত্রে ক্যাজুয়াল ইনকাম নয়। তাই লেখা আছে দেখো, ইনকাম ফ্রম ওয়িং অ্যান্ড মেনটেনিং রেস হর্স ইজ নট আ ক্যাজুয়াল ইনকাম।
নেক্সট, লস ফ্রম আদার হেড অফ ইনকাম ক্যান নট বি সেট অফ। আমরা জানি ক্যাজুয়াল ইনকামের যে হেড, তার সাথে অন্য কোনো হেডের লস সেট অফ করা যায় না। তাই উইনিং ফ্রম হর্স রেসের ক্ষেত্রে যদি কোনো প্রফিট হয়, তবে বাকি হেডের ক্ষেত্রে কোথাও যদি লস হয়, তাহলে সেই লসটাকে এই প্রফিট দিয়ে সেট অফ করা যাবে না। কিন্তু লস ফ্রম আদার হেড অফ ইনকাম ক্যান বি সেট অফ এগেনস্ট ওয়িং অ্যান্ড মেনটেনিং অফ রিসোর্স। মানে এক্ষেত্রে যদি আমাদের কোনো প্রফিট হয়ে থাকে, তাহলে আমরা অন্য হেডের লসকে সেট অফ করতে পারবো, কারণ এটা আমাদের কিন্তু ক্যাজুয়াল ইনকাম নয়। পরেরটায় দেখো, তোমাদের বলে দেওয়া রয়েছে ট্যাক্সের স্ল্যাব। উইনিং ফ্রম হর্স রেসের ক্ষেত্রে আমাদের ফ্ল্যাট রেট অ্যাপ্লিকেবল হবে, সেটা কিন্তু 30%। আর ওয়িং অ্যান্ড মেনটেনিং অফ রেস হর্সেসের ক্ষেত্রে আমাদের ট্যাক্স যে লেভি হবে, সেটা কিন্তু অ্যাজ পার ইনকাম স্ল্যাব। যেহেতু ক্যাজুয়াল ইনকাম, সেই জন্য উইনিং ফ্রম হর্স রেসের জন্য আমাদের 80C থেকে 80U এর কিন্তু কোনো ডিডাকশান পাওয়া যাবে না। তাই লেখা আছে নো ডিডাকশান ইজ অ্যাভেলেবেল আন্ডার সেকশন 80C to 80U। কিন্তু এই ডিডাকশান ওয়িং অ্যান্ড মেনটেনিং অফ রেস হর্সেসের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে। নেক্সট দেখো, যেহেতু আমরা রিডাকশান পাবো না, সেই জন্য এক্সেমশনের সেলিংও এখানে অ্যাপ্লিকেবল নয়। এক্সেমটেড সেলিং শ্যাল নট অ্যাপ্লাই, আর ওখানে এক্সেমটেড সেলিং শ্যাল অ্যাপ্লাই। তার মানে ওখানে আমাদের যে এক্সেমটেডের সেলিং রয়েছে, সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবারে আমরা চলে যাব এমন কিছু ইন্টারেস্টের ক্ষেত্রে যেগুলো কিন্তু আমাদের ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট। সেকশন 10-15 সেই জিনিসটা নিয়ে ডিল করে। According to section 10-15 of Income Tax Act, interest earned from the below securities, bonds and certificates are exempt from tax. দেখে নেব সেগুলো কোন কোনগুলো। ন্যাশনাল সেভিংস অ্যানুইটি সার্টিফিকেট, ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড, স্পেশাল বেয়ারার বন্ডস 1991, ট্রেজারি সেভিং ডিপোজিট সার্টিফিকেট, পোস্ট অফিস টাইম ডিপোজিট, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদি ইন্ডিভিজুয়ালের নামে হয় তাহলে আপ টু 3500, যদি জয়েন্টের নামে হয় তাহলে আপ টু ₹7,000। তার মানে এই যে এখানে যেগুলো আলোচনা করা হলো, যে সার্টিফিকেট, বন্ডস বা ডিপোজিট সার্টিফিকেট বা টার্ম ডিপোজিট, তার থেকে আমরা যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকি, তাহলে সেই ইন্টারেস্টটা কিন্তু আমাদের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি, মানে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে এক্সেমটেড হয়ে যাবে। এবারে আমরা চলে যাব ইয়ারের কোয়েশ্চেনে। দেখে নেব এখান থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে। প্রথমে আমরা চলে যাব 4 মার্কসের কোয়েশ্চেনে, মানে যেটা তোমাদের বড় কোয়েশ্চেন এখান থেকে আসবে। ডিসকাস দ্য ট্যাক্সেবিলিটি অফ ইনকাম রিসিভড ফ্রম ক্রসওয়ার্ড পাজল, উইনিং ফ্রম লটারি, হর্স রেসেস এটসেট্রা। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের ইয়ারের কোয়েশ্চেনে এসেছিল, সেই জন্য এটা কিন্তু খুব ভালো করে পড়বে। আমরা যখন ডিসকাস করেছিলাম তখন তোমরা মনে করে দেখো, আমি বলেছিলাম সেকশন 56(2)LB এটাকে নিয়ে ডিল করে। তাই জন্য এক্ষেত্রে যে সমস্ত ইনকামগুলোর কথা রয়েছে, সেই ইনকামগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে সবকটা ইনকামই ক্যাজুয়াল ইনকাম। তাই ক্যাজুয়াল এই ইনকামগুলো নিয়ে আলোচনা করবে এবং এর যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে। এর পরেরগুলো যদিও ইয়ারে আসেনি, তবুও কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। গিভ এক্সাম্পল অফ 5 ইনকামস হুইচ আর ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। মানে আমাদের 5টা হেডের কথা বলতে বলেছে, যে 5 রকম ইনকাম যেগুলো আমাদের এই হেডে ট্যাক্সেবল। এখানে মনে করে দেখো, তোমরা অনেক রকমের ইনকাম কিন্তু পড়েছো, কিন্তু এই রকম কোয়েশ্চেন যখন আসবে, তার মানে তোমার থেকে স্পেসিফিক অ্যান্সার চাওয়া হচ্ছে। আমরা পড়েছিলাম সেকশন 56(2) বলে দিয়েছে কোন কোন ইনকামগুলো স্পেসিফিক্যালি এই হেডের আন্ডারে আসবে। তাই তার থেকে যে কোনো 5টা ইনকাম বা 4টে ইনকাম যেরকম তোমাদের প্রশ্নে আসবে সেটা লিখবে। যেগুলো আদার ইনকামস রয়েছে, মানে মনে করো এক্সামিনার্স ফি, ডাইরেক্টরস ফি, ইনকাম ফ্রম সাবলেটিং, সেগুলো কিন্তু না লেখারই চেষ্টা করবে। লিখলে ভুল হবে না, কিন্তু কোথাও পারফেকশন সেখানে আসবে না। ডিসকাস দ্য ফিচার্স অফ ক্যাজুয়াল ইনকাম।
এখানে দেখো আমরা আগেই জেনেছি ক্যাজুয়াল ইনকাম কি, তার মানে আমাকে প্রথমে বলে দিতে হবে ক্যাজুয়াল ইনকাম কি। তার মধ্যে তোমাদের সিলেবাসে এগুলোই রয়েছে যে উইনিং ফ্রম হর্স রেসেস, উইনিং ফ্রম ক্রসওয়ার্ড পাজেল, লটারি, তার মানে সেগুলোকে একটা এক্সাম্পল দেবে এবং তারপরে তার ট্যাক্স রেট কী আছে সেটা নিয়ে আলোচনা করবে, তার ফিচার্স কী কী হবে সেটা নিয়ে আলোচনা করবে, 80 সেকশনের ডিডাকশান সেখানে অ্যাভেল করা যাবে না সেটা বলবে, অন্য হেডে লস হলে সেটা এই হেড দিয়ে সেট অফ করা যাবে না সেটাও কিন্তু মেনশন করবে। এবারে আমরা চলে যাব এখানকার প্র্যাকটিক্যাল প্রবলেমসে। প্রথমেই আমরা যে প্র্যাকটিক্যাল প্রবলেমসটা আলোচনা করব সেটা কিন্তু তোমাদের এইচএস কাউন্সিলের স্যাম্পল কোয়েশ্চেনে দেওয়া আছে, তাই এই প্যাটার্নটা ভালো করে ফলো করবার চেষ্টা করবে। কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। Interest on bank deposit rupees 4,000. Rent received from let out property rupees 24,000. Interest on national savings certificate rupees 6,000. Dividend received from Indian company rupees 13,000. Gross income from horse races rupees 22,000. আচ্ছা, এখানে এটা আমাদের এইচএস কাউন্সিলের স্যাম্পল কোয়েশ্চেন, সেটাও কিন্তু আমি আগেই বলেছি। এখানে পুরো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি না, কারণ আশা করছি তোমরা পারবে। তবুও এখানে আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি যে জায়গাগুলোয় হয়তো তোমরা ভুল করতেও পারো। প্রথমটা দেখো, পয়েন্ট বি, রেন্ট রিসিভ ফ্রম লেট আউট প্রপার্টি। যেহেতু এটা লেট আউট প্রপার্টির রেন্ট, সেই জন্য এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই হেডে যাবে, এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে না, তাই জন্য এখানে তোমাদের 24,000টা কিন্তু কনসিডার করতে হবে না। নেক্সট হচ্ছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। এটা আমরা জানি ডোমেস্টিক কোম্পানির যে ডিভিডেন্ড থাকে সেটা সেকশন 1034 এক্সেমটেড, তাই এখানে 13,000টাও কিন্তু ক্যালকুলেশনে আসবে না। নেক্সট হচ্ছে গ্রস ইনকাম ফ্রম হর্স রেসেস, যেটা রয়েছে 22,000। এখানে দেখো গ্রস ভ্যালুই গিভেন রয়েছে, সেই জন্য আমাদের এখানে কোনো রিক্যালকুলেশনের দরকার নেই। কিন্তু যদি এখানে আমাদের নেট ভ্যালু গিভেন থাকতো তাহলে অবশ্যই সেটাকে আমাদের গ্রসে কনভার্ট করতে হতো। চলে যাব আমরা আর একটা প্রবলেমে, যেই প্রবলেমটা তোমাদের হয়তো কাউন্সিলের স্যাম্পল কোয়েশ্চেন নয় বা ইয়ারেও আসেনি, কিন্তু তবুও দু একটা ট্রিকি জায়গা আছে, তাই আমি সেটাকে নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব। কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। তার মধ্যে ফার্স্টে দেখো ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস, টিডিএস বলে দিয়েছে 10% আর অ্যামাউন্ট এসছে 18,000। নেক্সট ইনকাম ফ্রম হায়ারিং হর্সেস রুপিস 60,000. Expenses incurred for maintaining such horses rupees 10,000. And the last one is bank interest. এখানে দু তিনটে জায়গা একটু ট্রিকি রয়েছে। প্রথমটা দেখো, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস তোমাকে বলে দিয়েছে 18,000, কিন্তু তার আগে তোমার টিডিএস বলে দিয়েছে 10%। টিডিএস কথাটার ফুল ফর্মই ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তার মানে আমাদের ডিডাকশানের পরের যে নেট অ্যামাউন্ট সেটাই কিন্তু 18,000। তার মানে এখানে আমাদের 90%-এর ভ্যালু হচ্ছে 18,000, তাহলে আমরা সেখানে গ্রস ভ্যালুতে নিয়ে যেতে পারি, কারণ বাকিগুলো কিন্তু সব গ্রস ভ্যালু মানে ট্যাক্স কাটার আগের ভ্যালু। আমরা জানি বেস সেম না হলে আমরা কখনোই কাউকে অ্যাড বা লেস করতে পারি না, তাই আমাদেরকে এখানে ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা আছে সেটাকে গ্রস ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। মানে আমার 90%-এর ভ্যালু আমি জানি, তাহলে 100%-এর ভ্যালু কত আমরা বার করতে পারবো, সেই মতো আমরা গ্রস অ্যামাউন্টে আসবো। তারপরে কিন্তু বাকি যে হেডসগুলো আছে তার সাথে এটা অ্যাড বা লেস যা করার করব। নেক্সট হচ্ছে দেখো পয়েন্ট নাম্বার বি, ইনকাম ফ্রম হায়ারিং হর্স রেসেস। এটা কিন্তু হর্স, যে আমার যদি ঘোড়া থাকে সেটাকে যদি কেউ হায়ার করে তার রেসপেক্টে আমার যে ইনকাম হচ্ছে এটা সেই ইনকামটাকে কিন্তু ইন্ডিকেট করেছে। এটা কিন্তু হর্স রেসের হর্স নয়, তাই জন্য এই হেডটা আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে।
আমরা জানি যে কোনো জিনিসই যখন আমাদের কাছে ট্যাক্সেবল হয় তখন তার জন্য আমরা যে খরচ খরচা করে থাকি সেটাকে কিন্তু আমরা লেস করে দিই, মানে স্পেশালি যদি আমরা কোনো রেভিনিউ এক্সপেন্সেস করি তাহলেই একমাত্র সেটা লেস হয়। তাহলে এখানে দেখো ওই হর্সগুলোকে মেনটেন করার একটা খরচ রয়েছে, কিন্তু এই যে হায়ারিং হর্স রয়েছে এটা আমাদের ক্যাজুয়াল ইনকামের পার্ট নয়, যদি হতো তাহলে এই এক্সপেন্সেসটা কিন্তু মাইনাস করতে পারতাম না। যেহেতু হায়ারিং হর্স আমাদের ক্ষেত্রে ক্যাজুয়াল ইনকাম নয়, সেই জন্য এখানে কিন্তু আমাদের এক্সপেন্সেসটাকে এর থেকে বিয়োগ করতে হবে, করে যে অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে। ব্যাংক ইন্টারেস্ট আশা করছি তোমরা সমস্তটা করতে পারবে। এবার আমরা চলে যাব 1 নম্বরের কোয়েশ্চেনে, মানে যেগুলো তোমাদের এসএকিউ। এগুলো প্রত্যেকটাই দেখবে তোমাদের ইদার স্যাম্পল কোয়েশ্চেনে এসছে और কোনো এইচএসের কোনো না কোনো ইয়ারে এসছে। মেনশন এনি 4 ইনকামস দ্যাট আর ট্যাক্সেবল আন্ডার দিস হেড, কাউন্সিল স্যাম্পল কোয়েশ্চেন। আচ্ছা, এখানে তোমাকে 4টে ইনকামের নাম বলতে বলা হয়েছে। বেস্ট যদি 56(2) এরটাই বলতে পারো, কিন্তু যেহেতু এটা 1 নম্বরে তাই তোমরা তোমাদের চয়েস অনুযায়ী যে কোনো 5 রকম ইনকামের কথা কিন্তু বলতে পারো। ইজ ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ট্যাক্সেবল, কাউন্সিল স্যাম্পল কোয়েশ্চেন। আমরা কি বলে জানি যে ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি আমরা কোনো ডিভিডেন্ড পেয়ে থাকি তাহলে সেটা এক্সেমটেড, তাই জন্য এটা লিখবে যে না এটা ট্যাক্সেবল নয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের সেকশনটা উল্লেখ করতে হবে। আমরা জানি সেকশন 1034 এই সেকশনটা এই বিষয়টাকে ডিল করে, তাই এখানে লেখা আছে দেখো এক্সেমটেড আন্ডার সেকশন 1034। ইজ অ্যামাউন্ট রিসিভড ফ্রম উইনিং ফ্রম লটারি ট্যাক্সেবল, এটাও কিন্তু কাউন্সিল স্যাম্পল কোয়েশ্চেনে এসছে। আমরা একটু আগেই পড়েছিলাম সেকশন 56(2)(IB তোমাকে বলছে যে পুরো ক্যাজুয়াল ইনকামের গ্রুপটা নিয়ে, তার মধ্যে দেখো উইনিং ফ্রম লটারি 56(2)কে ডিল করছে, তাই জন্য এই সেকশন অনুযায়ী আমরা কিন্তু জানি উইনিং ফ্রম লটারি আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল। স্টেট দ্য বেসিস অফ চার্জেস, এটা কিন্তু তোমাদের এইচএসের কোয়েশ্চেন। তাহলে এটার জন্য আমরা চলে যাব আমাদের 56 সেকশন, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের ক্ষেত্রে কন্ডিশনসগুলো দেওয়া ছিল, সেইগুলো কিন্তু এটাকে নিয়ে ডিল করছে। নেম এনি 2 সিকিউরিটিস ইন্টারেস্ট ফ্রম হুইচ আর এক্সেমটেড ফ্রম ইনকাম ট্যাক্স। একটু এখানে দেখো বলেছে দুটো সিকিউরিটির ইন্টারেস্ট তোমাকে জানতে চেয়েছে যেটা তোমাদের ক্ষেত্রে এক্সেমটেড ফ্রম ট্যাক্স। এইটা কিন্তু তোমরা সেকশন 1015-এ থাকা যে কোনো সিকিউরিটিজের নাম বলতে পারো। রেমিউনারেশন অফ এমপিস অ্যান্ড এমএলএস ইজ ট্যাক্সেবল আন্ডার হুইচ হেড অফ ইনকাম, এটাও কিন্তু এইচএসের কোয়েশ্চেন। আমরা একটু আগেই দেখেছিলাম যে এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস, এবং কোন পোর্শন, যে পোর্শনটা কিন্তু আমাদের ম্যান্ডেটারি পোর্শন নয়, যেখানে আমরা পড়েছিলাম যে আরও কিছু কিছু ইনকাম এমন রয়েছে যেগুলো আমাদের ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে যায়, তার মধ্যে আমরা পড়েছিলাম কিন্তু এই রেমিউনারেশন অফ এমপিস অ্যান্ড এমএলএস। whether the expenses incurred relating to winning from horse race is deductible, এটাও কিন্তু এইচএসের কোয়েশ্চেনে এসছে। আমরা জানি উইনিং ফ্রম হর্স রেস আমাদের ক্যাজুয়াল ইনকামের ক্ষেত্রে আমরা জানি আমরা কোনো রকম ডিডাকশান বা এক্সেমশন পাই না, তাই জন্য এক্ষেত্রেও কিন্তু আমরা কোনো রকম এক্সপেন্সেস রিলেটেড ডিডাকশান পাবো না। নেট অ্যামাউন্ট রিসিভ ফ্রম উইনিং ফ্রম লটারি ইজ 56,000, ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম। মানে দেখো এখানে যে ট্যাক্সেবল ইনকাম চেয়েছে তার মানে সেটা আমাদের গ্রস ভ্যালুটাকে চেয়েছে। আমরা জানি লটারির ক্ষেত্রে তোমরা বইও ফলো করলে দেখতে পাবে সেখানে ট্যাক্স রেট কিন্তু 30%, তার মানে 56,000 যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা নেট অ্যামাউন্ট, তার মানে ট্যাক্স রিডাকশানের পরের অ্যামাউন্ট, মানে 70%-এর ভ্যালু হচ্ছে 56,000, তার মানে ট্যাক্সেবল ইনকাম মানে আমাদের 100%-এর ভ্যালু কিন্তু আমাদের বার করতে বলেছে। আমরা এতক্ষণ ইম্পর্টেন্ট টপিকস নিয়ে এবং সেই রিলেটেড যে প্রশ্নগুলো আসে বড় প্রশ্ন এবং এসএকিউ সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা কিছু এমসিকিউ এর কথা আলোচনা করব যেগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস ইজ ট্যাক্সেবল অ্যাজ পার সেকশন 55, 56, 57 or 58.
Maximum limit of deduction from family pension rupees 10,000, 15,000, 20,000, 25,000. Which of the following incomes are taxable under the head income from other sources? Pension, family pension, interest on bonds, both 2 and 3. Income from subletting is rupees 60,000. Rent rupees 20,000. Repairing cost rupees 30,000. Compute income from other sources. অ্যান্সারগুলো দেখে নেব rupees 70,000, 30,000, 40,000 or 50,000. Mr. A received rupees 60,000 from his grandfather as marriage gift. Calculate amount of tax. Rupees 15,000, rupees 50,000, rupees 60,000 or exempted. Winning from horse races is rupees 50,000. Expenses incurred in this connection with this is rupees 12,000. Calculate taxable income. Rupees 38,000, rupees 50,000, rupees 62,000 or none of these. এই গেল আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আরেকবার আমরা দেখে নিলাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো কী কী আসছে এবং আমাদের বহু বছর বা স্যাম্পল কোয়েশ্চেনে কী দেওয়া রয়েছে। এই রকম কোশ্চেন নিয়ে তোমরা আলোচনা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে এবং অ্যাট দ্য সেম টাইম আরও খুঁটিয়ে পড়বে, কারণ এখান থেকে কিন্তু অনেক ট্রিকি কোশ্চেনই আসতে পারে।